আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার রিস্টার্ট ব্যাচ, আমার এইচএসসি ২৬ ব্যাচ। আশা করি ভালো আছো। এইচএসসি ২৬ ব্যাচের তোমাদের এখন একটা জীবনের ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে। ট্রানজিশনাল পিরিয়ড। এবং এই ট্রানজিশনাল পিরিয়ডে তোমাদের জীবনে যে পরিবর্তনগুলো এখন দরকার, যে সময়টা এখন তোমাদের সামনে আছে, এই সময়টা হচ্ছে কিভাবে সামনের যেই টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা অ্যাকচুয়ালি তোমাদের সামনে এক এক কলেজের আসলে এক এক নিয়ম অনুসারে সামনের যে পরীক্ষাটা আছে, এই প্রি টেস্ট পরীক্ষাটাকে টার্গেট করে আমি একটা রিভিশনের মতন করে প্ল্যান করেছি। আমার রিস্টার্ট ব্যাচে এখন পর্যন্ত সাইকেল 1 এবং সাইকেল 2 মিলিয়ে মোট 22টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। অর্থাৎ আজকের এই চ্যাপ্টারগুলার একটা সামারি বা একটা রিভিশন প্রোগ্রামের জন্য আমি আজকে চিন্তা ভাবনা করেছি তোমাদের সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটা দেখছো, তোমাদের কাছে একটা অনুরোধ আছে আমার, সেটা হলো তোমরা এখন নানাবিধ যেই প্রবলেমসগুলো তোমাদের জীবনে আছে সেগুলাকে উড়িয়ে কেবলমাত্র লেখাপড়ায় ফোকাস করার জন্য, লেখাপড়ায় ফোকাস করার জন্য জাস্ট একটা লাইন, সেটা হচ্ছে ফোকাসিং ফোকাসিং অন স্টাডি। এইটাকে তোমরা ফাইনালাইজ করতে পারো কিনা এটা তোমরা এখন চিন্তা করবা। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের জন্য আমার যেই টার্গেটটা বা আমার যেই ইচ্ছা সেটা হলো এখন এখন তোমাদের ধরো সেপ্টেম্বর মাস আজকে অলমোস্ট শেষ, আমি ধরলাম অক্টোবর, তোমাদের অনেকের মিড অক্টোবরে প্রি টেস্ট পরীক্ষা, তো মিড অক্টোবরে যদি প্রি টেস্ট পরীক্ষা হয়, ধরো যে 16 থেকে 27 এর মধ্যে প্রি টেস্ট পরীক্ষাটা চলবে। এবং প্রি টেস্ট পরীক্ষার এক এক জনের সিলেবাস এক এক রকম। কারো শুধু সেকেন্ড পার্ট পরীক্ষা, কারো ফার্স্ট পার্ট পরীক্ষা এবং সেকেন্ড পার্ট মিলিয়ে পরীক্ষা, অধ্যায়ের সাথে অধ্যায়ের কোনো মিল নাই। এবং অক্টোবর থেকে শুরু করে এই ঘটনাটা যদি আমি চিন্তা করি যে জানুয়ারি পর্যন্ত আমি এক্সটেন্ড করব, জানুয়ারি জানুয়ারি তাহলে তোমাদের এই সময়কালটা ধরো জানুয়ারি 30, এর মাঝখানে যদি টেস্ট পরীক্ষাটা হয়ে যায়, প্রি টেস্ট থেকে শুরু করে টেস্ট পরীক্ষাটা যদি এর মধ্যে হয়ে যায় বা তারপরে হয়, ধরলাম ফেব্রুয়ারি ম্যাক্স, তাহলে এই সময়টুকু তোমাদের আসলে কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কোন কোন জিনিস চিন্তা কিভাবে করতে হবে, এই যাবতীয় বিষয় নিয়ে আজকে আলাপ করব। সো তোমরা যারা জয়েন করেছো, তোমরা যারা অলরেডি ক্লাসে আসো, জয়েন করো। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি তোমাদের সবার জন্য। একটু ঠান্ডা মাথায় আমার সাথে একটু মনোযোগ দিয়ে পড়বা এবং আমি তোমাদের প্রত্যেকের কথা শুনতে চাই এবং সেই কথাগুলোকে ফিল করে যেন একটা সলিউশনে যাইতে পারি, সেই চেষ্টা আমি এই সময়কালের মধ্যে করব। কারণ আমাদের যে ফাইনাল রিভিশন কোর্স, এটা এই ডিসেম্বরের মাঝামাঝি আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। এটার ফাইনাল রিভিশন অর্থাৎ এফআরসির, অর্থাৎ এইচএসসি ২৬ এফআরসি ফাইনাল রিভিশন কোর্স, এইচএসসি ২৬ এফআরসির ফাইনাল রিভিশন যে কোর্স কোর্স সেটা হচ্ছে পিসিএমবি। এটা আমরা অক্টোবরের মাঝেই ইনশাল্লাহ লঞ্চ করব। স্টুডেন্ট তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে টিচার প্যানেল তোমরা দেখেছো এবং আরও কিছু সারপ্রাইজ আছে এখানে, এই টিচার প্যানেলের সাথে যুক্ত হয়ে যদি শান্তিমতো একটু লেখাপড়া চালায় যেতে পারো, তাহলে আশা করি এই সময়কালের মধ্যে তোমাদের সিলেবাস শেষ হবে এবং এমনভাবে শেষ হবে যেন তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। এখন কাহিনী হচ্ছে তোমাদের পরীক্ষা, এক্সাম, এইচএসসি এক্সাম কবে হবে, একটা যদি টেন্টেটিভ ডেট আমাকে বলতে বলো, তাহলে আমার প্রেডিকশন বলে জুনের পরে হবে, জুনের 15-র পরে হবে।
সো আমার প্রেডিকশন হচ্ছে এইচএসসি এক্সাম 2026, যেটা 2026 2026 সালের আমি বলবো জুন 15-র পর। তাহলে এই যে তোমাদের সময়কালটা আছে, সময়কাল আসলে জানুয়ারি মাস থেকে যদি আমরা পড়ানো স্টার্ট করি, এফআরসি, আমরা যদি এফআরসি অর্থাৎ ফাইনাল রিভিশনের পড়ানোটা এইখানে স্টার্ট করি, তাহলে এই যে টাইমটুকু আছে এই টাইমটুকুর মধ্যে ফুল সিলেবাস কভার করা সম্ভব। সম্ভব পিসিএমবি ফুল সিলেবাস কভার করা সম্ভব। পিসিএমবি ফুল সিলেবাস কভার করা সম্ভব। এখন এই যে পিসিএমবি ফুল সিলেবাস যে কভার করার জন্য যেই চিন্তা ভাবনাটা করা দরকার, সেটা আমি আজকে বায়োলজিতে কি কি করা লাগবে তার একটা নমুনা তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই আমাকে একটু কমেন্টে জানাও ঠান্ডা মাথায় যে তোমাদের সিলেবাসে কি কি আছে, প্রি টেস্ট পরীক্ষার সিলেবাসে কি কি আছে, এটা একটু বলো। আমি একটু অপেক্ষা করছি সবার জন্য। আলহামদুলিল্লাহ, তোমরা যারা জয়েন করেছো থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা পরে লাইভে দেখবা অথবা ইউটিউবে দেখবা, ফাইন, তোমরা একটু জানিও তোমাদের সিলেবাসটাতে কি কি আছে, এবং আমি তোমাদেরকে নিয়ে একটু সামনে ভালোভাবে যাইতে চাই। কারণ হইল তোমাদেরকে নিয়ে আমার প্ল্যান যেটা, সেটা হলো এই যে ফুল সিলেবাস, এই ফুল সিলেবাসটাকে তোমাদের ভিতরে যেন একটা ভয়ের কারণ না হয়, এটা হলো আমার বড় চাওয়া হবে। কারণ আমরা গতদিন একটা গাইডলাইন সেশন করেছি, রাইট? এই গাইডলাইন সেশনে মেডিকেলের 3 জন তোমাদের সাথে কথা বলেছে, গাইডলাইন সেশনে, তাই না? মেডিকেলের 3 জন তোমাদের সাথে কথা বলেছে, কিন্তু সত্যিকার অর্থে এখন তোমাদের কোনো ধরনের অ্যাডমিশন রিলেটেড কোনো কিছুর সাথে সংযুক্ত থাকা ঠিক হবে না। কারণ তোমাদের এখন যে সময়, সেটা হচ্ছে সামনে তোমাদের টার্গেট হচ্ছে বোর্ড এক্সাম। সামনে তোমাদের টার্গেট হচ্ছে বোর্ড এক্সাম। যদি বোর্ড এক্সাম টার্গেট হয়, তাহলে বোর্ড এক্সামে ভালো করার জন্য যেভাবে পড়তে হবে সেই প্রস্তুতিটা নিতে হবে। তো বোর্ড এক্সামে তোমাদের 200 মার্কের পরীক্ষা, তাই না? বোটানি 100 আর জুলজি 100। তাহলে এই যে 200 মার্ক, এটা তো আমি পড়াই, মানে এফটির প্ল্যাটফর্মে তো আমি পড়াই। এই 200 মার্কে ভালো আগে না করলে, শুধু এখন অ্যাডমিশন করলে, মেডিকেল অ্যাডমিশন করলে, ভার্সিটি অ্যাডমিশন করলে লাভ হবে না। আগে বোর্ড পরীক্ষাটা ভালো মতো পাশ করা লাগবে এবং A+ পাইতে হবে। তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে সম্পূর্ণ সিলেবাস বুঝে A+ পাইতে হবে। সম্পূর্ণ সিলেবাস বুঝে A+ পাইতে হবে এবং বইয়ের মূল পড়াগুলোকে বারবার রিভিশন দিতে হবে। কারণ তোমরা অলরেডি পড়াশোনা করছো বলে আমি বিশ্বাস করি। আর যদি পড়াশোনা না করে থাকো, আমার রিস্টার্ট ব্যাচে তোমাদেরকে আমি যতটুকু ফিল করি আর কি, তোমাদের পড়ার ফুল সিলেবাসে, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে এক বায়োলজি নিয়ে আমি কথা বলবো আজকে, এবং আমি তোমাদেরকে একটা সাজেশন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমি একটা সাজেশন বানাইছি এবং সেই সাজেশনটা তোমাদের সামনে ওপেন ফ্রি করে দিব, যেন তোমরা ওই সাজেশনটা পড়া অন্ততপক্ষে প্রি টেস্ট পরীক্ষাটা ভালো করতে পারো, টেস্ট পরীক্ষাটা ভালো করতে পারো। তোমরা অনেকেই আমার কাছে 1 শট চাইছো, কিন্তু 1 শট কথাটা যতটা সহজ বলা, আসলে এত সহজ না করা। কারণ হইল এক একটা সাব চ্যাপ্টারের পরিধি এক এক রকম। যেমন ধরো বোটানি চ্যাপ্টার 9, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, অথবা বোটানি চ্যাপ্টার 1 কোষ ও এর গঠন। আমি যদি সত্যিকারভাবে 1 শটের চিন্তা করি, তাহলে এই 2 চ্যাপ্টারে, প্রতি চ্যাপ্টারে 1 শট করলে টাইম লাগবে কমসে কম 5 ঘন্টা। এখন 5 ঘন্টার ক্লাস, একটা ক্লাস দেওয়ার জন্য যে পরিমাণ প্রস্তুতি দরকার এবং যে পরিমাণ শান্তিপূর্ণ পরিবেশ দরকার, ওইটা আগে নিশ্চিত করে তারপর 1 শট দিতে হবে। 1 শট কাদের জন্য? যাদের বেসিক ক্লিয়ার আছে। তো যাদের বেসিক ক্লিয়ার,
এখন বেসিক ক্লিয়ার না থাইকা যদি ওয়ান শট কেউ দেখে, তাহলে এইটা হবে গরম চা কেউ দিছে একবারে খাইয়া ফেলার সমান। তো গরম চা আমরা একবারে খাই না, আমরা চা নেই, আমরা চা আমাদেরকে কেউ দিলে আমরা চা নেই, কিন্তু আমরা চা আস্তে আস্তে খাই, কারণ ওই চায়ের উষ্ণতার সাথে আমাদেরকে আগে নিজেদেরকে কোপ আপ করতে হয়। ওই উষ্ণতা কোপ আপ না করে শুধু চা গিলে ফেললে হবে না। তাহলে এই যে বেসিক ক্লাস, এই বেসিক ক্লিয়ার হওয়ার পরে একটা স্টুডেন্ট ওয়ান শট, ইদানিং বহুত নাম সাম বাইর হয়েছে, শিওর শট, হেড শট, মানে কথা মানে একই কথা। ওয়ান শটের মিনিংটা কি? এক ক্লাসের সব। এখন এই এক ক্লাসের সব করতে গেলে বেসিক পুরাটা ক্লিয়ার করা এবং ক্লিয়ার করে সিকিউ এমসিকিউতে যাওয়া, এটা নিয়ারলি ইম্পসিবল ব্যাপার। কিন্তু দেখো বোর্ড পরীক্ষায় তোমরা কি পরীক্ষা দিবা? এমসিকিউ দিবা। কত মার্কের? 25 মার্কের। তুমি সিকিউ দিবা কত মার্কের? 50 মার্কের, তাই না? তারপর তুমি প্র্যাকটিক্যাল দিবা। প্র্যাকটিক্যাল দিবা, এটা কত মার্কের? 25 মার্কের। তুমি এখন যে প্রস্তুতিটা নিবা, সেই প্রস্তুতি হচ্ছে এই পরীক্ষার। তো আমি আজকে কি করতে চাই? আমি চাই তোমাদের বেসিক ক্লিয়ার কতটুকু আছে আমার একটু বলো, তাহলে পরে আমি তোমাদের জন্য এই ওয়ান শটের একটা প্ল্যানিং করতে পারি, এবং আমার এই প্ল্যানিংটা করতেই হবে। এখন ওয়ান শট ক্লাসে এক এক ভাবে নেওয়া যায়। একটা হচ্ছে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করা, একদম একাডেমিকের মতো, কিন্তু না, এটা আসলে করা যায় না। এই টপিক অ্যানালাইসিসটা একটু দ্রুত করতে হয়, এবং এই টপিকটা অ্যানালাইসিস করার পর আমাদেরকে চলে যেতে হবে এমসিকিউ সলভে। কয়টা এমসিকিউ সলভ করাইলে একটা চ্যাপ্টার স্যাচুরেটেড হবে, এটা কখনো নির্ধারিত থাকে না। তো আমি ধরে নিচ্ছি যে 30টা এমসিকিউ থেকে 50টা এমসিকিউ করলে একটা চ্যাপ্টারের সব কভার করা সম্ভব। আবার সিকিউ যদি আমি চিন্তা করি, যে সিকিউ সলভ আমি যদি ভাবি, তাহলে কি হবে? সিকিউ সলভ যদি আমি চিন্তা করি, তাহলে 5টা থেকে 8টা সিকিউ, এই 5টা থেকে 8টা সিকিউ যদি একটা চ্যাপ্টারে করি, তাহলে এইখানে ওয়ান শট বলে যে মিনিংটা, সেটা কাজ করবে। এখন এক এক চ্যাপ্টারের তো নিয়তি এক এক রকম। তো আজকে আমি চেষ্টা করব বোটানির 4টা চ্যাপ্টারকে তোমাদের সামনে একটু তুলে ধরার, এটা আমার ইচ্ছা হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই 4টা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আসলে এক একজনের এক এক সিলেবাস, এক একজনের এক এক সিলেবাস। তো এই কারণে আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, বুঝতে পারছি, আমি তোমাদের কথা বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি তোমাদের তোমাদের কথা বুঝি, তোমরা কি করবা এটা আমি জানি। হ্যাঁ, এটা তোমরা বোঝো ওয়ান শটের মানেটা কি। এই ওয়ান শটের মানে মানে তোমাদেরকে বুঝাইতে হবে এই রকম। হ্যাঁ, আমি তোমাদের কথা বুঝতেছি, আমি তোমাদের কথা বুঝছি। শোনো, আস্তে আস্তে ক্লিয়ার করি একটা একটা কথা, আস্তে আস্তে ক্লিয়ার করি একটা একটা কথা। স্যার ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় আমি আসি। তো আমার প্ল্যান কি শোনো, আমার প্ল্যান হচ্ছে তোমরা যারা আমার কাছে একেবারে আপন, যারা তোমরা আমার দায়িত্বের স্টুডেন্ট, আর ইউটিউবের ভিডিও তো এটা পাবলিকের জন্য, এটা যে কেউ যে কোনো সময় দেখতে পারে, এটা নিয়ে আমার চিন্তা না। আমার চিন্তা হচ্ছে তোমরা যখন আমাদের বলবা যে স্যার আমার বেসিক ক্লিয়ার আছে, এখন কথা হলো স্যার কি বেসিক ক্লিয়ার মানে কি? 70% ক্লিয়ার। অনেক স্টুডেন্ট বলে আমার না খুব জানতে ইচ্ছা করে, তুমি যে বললা 70% ক্লিয়ার, এটা আসলে কেমনে হিসাব করছো 70% ক্লিয়ার? কেউ কেউ বলে স্যার আমার 82% ক্লিয়ার আছে। আমি তো তখন মানে টাস্কিটা খাই, মানে টাস্কি খাওয়ার মতো অবস্থা, যে ও 82% ক্লিয়ার কেমনে বলে, কি হিসাব করে বলে?
হুম। তো তোমাদের অবস্থা আমি ধরে নিলাম 70% ক্লিয়ার, তাহলে বাকি যে 30% ক্লিয়ার তোমার আছে, না না নাই, ক্লিয়ার যে নাই, এইটা তুমি আমার সাথে শেষ করবা। এবং এই কারণে এই রিস্টার্ট ব্যাচে এমনি করে ক্লাস নিলে হবে না, নিতে হবে কোন দিন কি পড়াবো এটা বলে দিতে হবে, এবং আমি সেইভাবে প্ল্যান করতেছি। আজকের দিনে আমি একটু প্ল্যান করছি যে তোমাদেরকে একটু 4টা চ্যাপ্টারের নমুনা দেখাবো যে কিভাবে পরীক্ষায় আসে, এবং তার সাথে জুলজির 4টা চ্যাপ্টার আজকের ক্লাসে। এটা হচ্ছে টপিকগুলো কেমন আসতে পারে, প্রশ্ন কেমন আসতে পারে তার একটা নমুনা দেখাবো, এবং পরবর্তী ক্লাসগুলো হবে চ্যাপ্টার ভিত্তিক। তাইলে আমার মনে হয় যে রিস্টার্টের টোটাল যে 22টা চ্যাপ্টার আমি পড়াইছি, বোটানি এবং জুলজি 2টা চ্যাপ্টার, এটা কোনো একটা সময় তোমাদেরকে আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। ওই চ্যাপ্টার 2টা নিয়ে আমি চিন্তিত না, আমি চিন্তিত এই চ্যাপ্টারগুলো নিয়ে। তাহলে একটু শুরু করা যাক। তাহলে এটা হচ্ছে আমার প্ল্যানিং। তোমাদের যারা তোমরা যুক্ত হইছ, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, সো তোমরা অনেকেই বলছো যে হাফ শট ডান। তো হাফ শট ডান মানে হলো যে স্যার হাফ শট, এই যে দিন দিন মানে এইসব যে কথাবার্তা শুনি না, আমি বুঝি না। তোমরা 50% ডান যে বলতেছো, এটা তোমরা ইমাজিন করছো কেমনে, এটা তোমরা মানে এটা মাপছো কেমনে? আর আরেকটা ব্যাপার, আমি রিস্টার্ট ব্যাচে এখন যেটা প্ল্যান করব সেটা হলো, রিস্টার্টের আমার এখন প্ল্যান হচ্ছে মডেল টেস্ট নেওয়া। রিস্টার্টের আমার এখন প্ল্যান হচ্ছে মডেল টেস্ট নিব। তো আমার যে কন্টেন্ট টিম আছে, ওই কন্টেন্ট টিমকে আমি অলরেডি বলে দিছি যে এই 22টা অধ্যায়ের উপরে 30টা করে মোট 660টা প্রশ্ন, 660টা এমসিকিউ বানাইতে, যেই এমসিকিউ গুলোর উপরে তোমরা রেগুলার পরীক্ষা দিবা, এবং পরীক্ষা দেওয়ার পরে বা মাধ্যমে 30টা অথবা 25টা, মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 25। তো আমি 30টা বলছি, 30টা থেকে আমি 25টা কমায় নিয়ে আসবো, স্ট্যান্ডার্ড এমসিকিউ হচ্ছে 25। তো যেহেতু তোমরা এমসিকিউ 25-এ পরীক্ষা দিবা, তাহলে পার চ্যাপ্টার 25টা এমসিকিউর উপরে পরীক্ষা দিলে আমার মনে হয় জিনিসটা পারফেক্ট হবে। হ্যাঁ, এইবার আসি, তাহলে তোমরা একটু আমার সাথে একটু যুক্ত হও। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে যুক্ত হও। তো তোমাদের তো সিলেবাস বিচিত্র সিলেবাস, এক একজন এক এক কথা বলছো। কারো পরীক্ষার সিলেবাস কেমন? বোটানি 1, 4, 7, 8, 11। আবার ঝুমুর হচ্ছে জুলজি 4, 5, 6, 7, 8। কারো পরীক্ষার সিলেবাস হচ্ছে বোটানি 7, 8, 9, 11, জুলজি 6, 7, 8, 9, 11। এইরকম আজগুবি সিলেবাস। তো এখন প্রি টেস্টের সিলেবাস তো সবার একরকম না, কারো 6টা অধ্যায়, কারো 7টা অধ্যায়, কারো 10টা অধ্যায়। কিন্তু টেস্ট পরীক্ষার সিলেবাসটা প্রি টেস্টের চাইতে একটু বেশি হবে। তা আমি তো এখন সবার সিলেবাসটাকে একবারে জানি না, বা একটা পড়াইলে হবে না। তা আমি এটাকে একটু ভাঙতে চাই, তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই। দেখো, সো অবশ্যই মডেল টেস্ট হবে। সো তোমরা যদি আমার কাছে মডেল টেস্টগুলো দাও, রিস্টার্ট ব্যাচের তোমরা যারা আমার কাছে আসলে সত্যিকারভাবে সিরিয়াসলি মডেল টেস্টগুলো দাও, সিকিউ এবং এমসিকিউ, সিকিউ পরীক্ষাটা কেমন হবে? আমি ধরো তোমাদেরকে তিনটা সিকিউ একদম পরীক্ষায় যেভাবে আসবে ঠিক সেভাবে একটা পরীক্ষা নিবার ছবি তুলে দিব। এখন সিকিউ পরীক্ষার অ্যানালাইসিস করার মতো সফটওয়্যার আমার কাছে আজকে পর্যন্ত নাই। এই তিনটা সিকিউ তোমরা সলভ করে ইসেতে দিবা, মানে আমাদের ডিসকাশন গ্রুপ। হ্যাঁ, এই সলভ করে আমাদের ডিসকাশন গ্রুপে দিবা। তো ডিসকাশন গ্রুপে দিলে আমি আমার যে কন্টেন্ট টিম আছে ওদেরকে বলে এটা চেক করাবো যে তুমি আসলে 30-এ কত পাও। তো ধরো ডিসকাশন গ্রুপে দিলে আমি আমার যে টিম, যে বায়োলজির টিম আছে, সেখানে বলবো যে 30-এ সে কত পাইতে পারে, এটা একটা যেন ডেটা তোমাদেরকে দেয়। তো ধরো তুমি 30-এ পাইলা হচ্ছে 24,
এটা জানার দরকার আছে যে তুমি কেন 6 পাইলে না, 6 যে কম পাইছো, এই 6 কম পাইছো কেন, এটা একটু জানার দরকার আছে। এমনও হইতে পারে যে তুমি চিত্রটা আঁকো নাই, বা ব্যাখ্যাটা 2 পেজ দেওয়ার কথা দেও নাই, বা ব্যাখ্যা সহ চিত্র সহ 3 পেজ যাওয়ার কথা যায় নাই, এ কারণে মার্ক কম পাইছো। তো রিস্টার্টে এইটা আমি একটু করব, এবং এটা করলে তোমাদের উপকার হবে। এবং তার সাথে এমসিকিউ এক্সাম যদি তোমরা দাও, এমসিকিউ এক্সাম, তাহলে আশা করি এই এমসিকিউ এক্সামের মাধ্যমে 25 এমসিকিউ মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে রিস্টার্টের আসল উদ্দেশ্য, যেটা ছিল রিস্টার্ট, যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্টুডেন্ট এরা সামনে যেন ভালো করতে পারে, এই উদ্দেশ্যটা হাসিল হবে। আর আরেকটা বড়সড় অ্যানাউন্সমেন্ট আমি একটু দেই তোমাদেরকে। আমি একটা পাবলিক গ্রুপ বানাইছি, এটা তোমরা অলরেডি জানো। আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে করতে চাই। একটা পাবলিক গ্রুপ আমি বানাবো, এটার নাম হচ্ছে বায়ো অর্কেস্ট্রা। এই যে বায়ো অর্কেস্ট্রা গ্রুপ অলরেডি আমার বানানো হয়েছে। এই গ্রুপটাকে আমার উদ্দেশ্য হচ্ছে সামনে বায়োলজি লাভার যারা আছে, যারা বায়োলজিকে ভালোবাসে, বুঝতে চেষ্টা করে এবং অন্যকে বোঝাতে ভালোবাসে, এদেরকে নিয়ে একটা গ্রুপ বানাবো। এই গ্রুপটা এসএসসি এবং এইচএসসি উভয় ব্যাচকে সার্ভ করবে। এটা শুধুমাত্র বায়োলজি গ্রুপ হবে, এবং এই ব্যাচের সব স্টুডেন্টের টার্গেট থাকবে ভবিষ্যতে মেডিকেল। মেডিকেল যদি কখনো মিস হয়ে যায় তাহলে ডেন্টাল অথবা এএফএমসি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই 3টা প্রতিষ্ঠানে সরকারি মেডিকেল অথবা বেসরকারি মেডিকেল, উই ডোন্ট মাইন্ড, ডেন্টাল, বেসরকারি ডেন্টাল, সরকারি ডেন্টাল, এএফএমসি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এই 3টা জায়গায় যাদের টার্গেট আছে, যাওয়ার ইচ্ছা আছে, তারা যেন যাইতে পারে। এই গ্রুপ তাদেরকে সাপোর্ট করবে। সো আজকের পরে আমি এই বায়ো অর্কেস্ট্রা গ্রুপটাকে পাবলিকলি তোমাদের হাতে মানে সোপর্দ করব, তোমরা জয়েন করবা, এবং জয়েন করার পর তোমাদের সাথে আমার একটা মারাত্মক একটা কানেকশনস তৈরি হবে, এবং এই কানেকশনসটাকে আমরা মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী আছে যারা আমাদের সাথে, ওদেরকে দিয়ে রান করাবো ইনশাল্লাহ। এই হলো আমার টার্গেট। সো এইটা দিয়ে আমি আজকের অ্যানাউন্সমেন্টটা দিলাম। এবার আসল কাজে চলে আসি। ঠান্ডা মাথায় আমার কথা শোনো, হ্যাঁ শোনো ঠান্ডা মাথায়। প্রথম যে অধ্যায়টা সেটা হইল কোষ ও এর গঠন। অধ্যায়টার নাম কি? কোষ ও এর গঠন। ফিল করো, কোষ ও এর গঠন। তোমরা পড়ছো এই চ্যাপ্টারে কি কি আছে? শুরুতে কোষের ইতিহাস, তারপরে কোষের সংজ্ঞা, বিজ্ঞানীদের গল্প, কোষের বৈশিষ্ট্য, কোষের বৈশিষ্ট্যের পরে এন্ডোসিম্বায়োসিস, তারপর কোষ প্রাচীর, তারপর কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির পরে আরেকটু ভিতরে ঢুকলে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের পরে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি কি আছে? রাইবোজোম, লাইসোজোম, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, হ্যাঁ, পারক্সিজম, গ্লাইকসিজম, সাইটোস্কেলেটন, কোষ গহ্বর, এরপরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে নিউক্লিয়াস ব্যাখ্যা করতে গিয়ে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, এরপরে ক্রোমোজোম, ক্রোমোজোমের পরে ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোমের ব্যাখ্যার পর একটু ভিতরে ঢুকলে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড পড়লে গিয়ে ডিএনএ এবং আরএনএ, ডিএনএর গঠন, আরএনএর গঠন, ডিএনএ আরএনএর পার্থক্য, তারপর ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এরপরে হচ্ছে জিন, তারপর জেনেটিক কোড, এরপরে চ্যাপ্টারটা শেষ। এত বড় একটা চ্যাপ্টারে এত ইনফরমেশন, আসলে কি পরীক্ষার হলে যাওয়ার আগে এত কিছু ফুল ডিটেইল রিভিশন দিয়ে পড়ে যাওয়া সম্ভব? একটু ডিফিকাল্ট। তাহলে স্যার কম করে বলতে হবে, আচ্ছা তাহলে এই চ্যাপ্টার থেকে স্যার সৃজনশীলের ক আর খ এটা আমি এই মুহূর্তে বলে শেষ করতে পারবো না।
যে কি কি ক আসতে পারে, এটার কোনো শেষ নাই। এটার আমি একটা সামারি করেছি। ওই সামারিটা আমি একটা মানে ইন্ডিভিজুয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দিয়ে দিব। ওটা তোমরা ডাউনলোড করে নিয়ে নিবা, যে কি কি ক আর খ আসতে পারে। এটা আমি বলে লিখে শেষ করতে পারবো না। তাহলে আমি এখন শুরু করলাম হচ্ছে গ দিয়ে। তাহলে এই গ আর ঘ এই দুইটাকে একসাথে সার্ভ করব এই চ্যাপ্টারের মূল টপিক কি কি আছে তা দিয়ে। প্রথম, গ আর ঘতে অবশ্যই এই চ্যাপ্টারের সবচেয়ে দামি যে পড়াটা সেটা হচ্ছে কোষ ঝিল্লির গঠন, এবং গঠনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এইটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। ফ্লুইড মোজাইক মডেল, মাই ডিয়ার, প্লিজ মাথায় রাখবা। ফ্লুইড মোজাইক মডেল এটা কমসে কম 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6 স্টার, পরীক্ষায় আসবে। একদম মাথায় রাখো আমি কি বলি, ফ্লুইড মোজাইক মডেল পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে। আচ্ছা, দ্বিতীয়ত, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কোষ প্রাচীরের ভৌত গঠন, এটা গয়ের জন্য আসতে পারে। কোষ প্রাচীরের ভৌত গঠনে কি কি আছে? মধ্যপর্দা, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে ফ্রাগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ মিলে মাঝখানে তৈরি হয় কি? মধ্যপর্দা। মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন মিলে তৈরি হয় প্রাথমিক প্রাচীর, যেটার পুরুত্ব 1 to 3 মাইক্রোমিটার, মানে 1 থেকে 3 মাইক্রোমিটার। আর এটার উপরে সেলুলোজ, লিগনিন এইগুলো জমা হয়ে আরেকটু মোটা স্তর হয়ে 5 থেকে 10 মাইক্রোমিটারের একটা স্তর জমা হয়, এটার নাম সেকেন্ডারি প্রাচীর, তাই না? যেখানে প্রাথমিক প্রাচীর জমা হবে না ওইখানে কূপ এলাকা বলে বা পিট পেয়ার বলে। এটা পরীক্ষায় আসবেই। তাইলে এইখানে কোষ প্রাচীরের ভৌত গঠন, এইটা একটা টপিক হইতে পারে, একটা টপিক কোষ প্রাচীরের ভৌত গঠন একটা টপিক হইতে পারে। এটা একদম সিম্পলি ধরো যে এটা 2 স্টার, এটা 2 স্টার। তারপর 3 নাম্বার, আসবেই, আসবেই, সেটা কি? 1 মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের গঠন, না হলে তুলনা, না হলে কাজ আসবেই। তাহলে এখানে এটার জন্য 1 গঠন আসতে পারে, তুলনা আসতে পারে, কাজ আসতে পারে। আচ্ছা, যারা তোমরা আর্কাইভ শেষ করো নাই, অর্থাৎ আমার সাইকেল 1 আর সাইকেল 2 এর যারা আর্কাইভ দেখো নাই, তোমরা প্লিজ আর্কাইভগুলো দেখবা, তা না হলে তো শেষ হবে কেমনে? ধরো আমি যে লেকচারটা পড়াইছি সাইকেল 1 সাইকেল 2-তে, আমি তো পড়াইছি, তো তুমি ওই লেকচারগুলো ওয়েবসাইটে দেওয়া আছে না? দেওয়া আছে। ওইগুলা দেখা শেষ না করতে পারলে তো প্রপারলি বেসিক হবে না। একটা চ্যাপ্টার শেষ করতে 5টা 6টা 7টা 8টা লেকচার লাগছে, চ্যাপ্টার ওয়াইজ। যেই চ্যাপ্টারে বেশি বড় সেই চ্যাপ্টারে বেশি ক্লাস লাগছে। ওগুলা না দেখলে তো শেষ হবে না। তা ওই ক্লাসগুলো দেখা জরুরি, জরুরি। তো যারা তোমরা বলছো জান্নাতুল ফেরদৌস সায়েমা যে তুমি একটাও দেখো নাই, আর যারা সেম প্রবলেম বলছো, তোমাদের একটা সমাধান করতে হবে। এখন তোমার সময় কতটুকু আছে ওইটা হিসাব করে তুমি কমিউনিকেট করবা তোমার নিজের সাথে, যে আমি কি এটা শেষ করতে পারবো কিনা। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন দেওয়া আছে, ক্লিক করলে দেখা যাবে। বুঝাতে পারলাম? ঠিক আছে। এবার তোমরা যারা আমার সাথে আছো এখন, এটা পরীক্ষায় আসবে, এবং এইটা কমসে কম এটা হচ্ছে 7 স্টার বা 8 স্টার আসবে পরীক্ষায়। এরপরে মাঝখান থেকে ক্রোমোজোমের ভৌত গঠন আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু কেন যেন এটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ক্রোমোসোমের ভৌত গঠন কোনো কোনো কলেজ পছন্দ করে, কোনো কোনো কলেজ পছন্দ করে না, কিন্তু পরীক্ষা আসবে এটা।
100% ডিএনএ এর গঠন, কোনো কথা নাই, ডিএনএ এর গঠন আসবে। এবং এই ডিএনএ এর কি গঠন? এটা হচ্ছে ভৌত গঠন, ডিএনএ এর ভৌত গঠন। এবং সবশেষে একসাথে তিনটা জিনিস, আল্লাহর দোহাই লাগে তোমরা যদি এগুলা না পারো আমার ভিডিও দেখো, দেখা হইলেও পারো, আসবে পরীক্ষায়, এইটার পার্সেন্টেজ সবচেয়ে বেশি 6 নম্বর, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন অথবা ডিএনএ ট্রান্সক্রিপশন, ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন, ট্রান্সলেশন। এই যে তিনটা টপিক, এটা মনে করো, এটা স্টার চিহ্ন দিতে দিতে মনে করো চলে যাব হচ্ছে গিয়ে কারো শ্বশুর বাড়ি পর্যন্ত চলে গেলাম, স্টার চিহ্ন দিতে দিতে। এটা এত বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, এটা এত বেশি পরিমাণ ইম্পর্টেন্ট। এই টপিকের বাইরে কখনো প্রশ্ন আসবে না, আর এই টপিকের বাইরে প্রশ্ন না আসার সম্ভাবনা অনেক বেশি। আর ক আর খ এর জন্য ডাউনলোড মাই ম্যাটেরিয়াল, ডাউনলোড দ্য ম্যাটেরিয়াল আমি বানাইছি, এটা আমি তোমাদেরকে দিব। তোমরা আরেকটা অ্যানাউন্সমেন্টের ভিডিওতে ইউটিউবে পাবা, আমার ডেসক্রিপশনে, অথবা তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, ক্লিক করলে তোমরা একটা ফাইন 14 পেজের একটা ম্যাটেরিয়াল, 14 পেজ, হ্যাঁ 16 পেজ হবে, 16 পেজ। এবার বলো কারো কোনো কথা আছে কিনা, এটা বুঝছো কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, হ্যাঁ। তোমরা যারা বলছো জীবনে ফ্রি টাইমের বড্ড অভাব, এটা প্লিজ আল্লাহর দোহাই লাগে তোমরা নিজেরা একটু সময় বাইর করো। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্কিল। নিজের টাইমটাকে নিজের ম্যানেজ করা লাগবে, নিজের টাইমটাকে নিজের ম্যানেজ করা লাগবে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। না না না, লিখন এইচএসসি 25-এ যাদেরকে দিছি ওইটা না, এইচএসসি 25-এরটা না, আমার প্রত্যেক বছরের ম্যাটেরিয়াল আপডেট হয় প্রত্যেক বছর। 25-কে যা দিছি সেটা তো হচ্ছে শর্ট সিলেবাস, 25 তো শর্ট সিলেবাসে পড়ছে। আমি তো 24টা চ্যাপ্টারের বানাইছি, বোটানি 12, জুলজি 12। এটা গেল প্রথম অধ্যায়। আচ্ছা, এবার যাদের কোষ বিভাজন আছে, যাদের কোষ বিভাজন আছে, এটা একটা সহজ চ্যাপ্টার। তোমরা যারা পড়ছো তোমাদের কাছে এটা একটা ক্লিয়ার থাকার কথা যে এই যে কোষ বিভাজন, এটা সহজ চ্যাপ্টার। এটার ক আমি বলতে পারি, এইটার ক আর খ। ধরো ক এর মধ্যে কি কি আসতে পারে? 1, ইন্টারফেস কি? 2, মেটাকাইনেসিস কি? মেটাকাইনেসিস কি? ইন্টারফেস কাকে বলে, মেটাকাইনেসিস কাকে বলে? আচ্ছা, কনডেনসেশন, এটা আসেই, কনডেনসেশন। তারপর কোষ চক্র কি? কোষের বৃদ্ধি, বিকাশ এবং কোষের বৃদ্ধি, কোষের বিভাজন এবং হ্যাঁ কোষের বৃদ্ধি, বিভাজন, সৃষ্টি, যেই চক্রের মাধ্যমে আলোচনা করা হয় তার নাম কোষচক্র। এটা মনে আছে গল্পটা? G1 S G2, আর একটা হচ্ছে এম ফেজ, ইন্টারফেজ আর এম ফেজ। এটা আসবে পরীক্ষায়। অবশ্যই এই চ্যাপ্টারের সবচেয়ে দামি টপিক সেটা হচ্ছে ক্রসিং ওভার। আরেকটা হচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা দামি টপিক হচ্ছে কায়াজমা। মনে আছে? দুটি নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। আর দুইটা নন সিস্টার ক্রোমাটিড যখন একে অপরের অংশের বিনিময় করে তখন এক্স আকৃতির মতো যে অংশটা দেখা যায় এটার নাম কায়াজমা। এক বচনে কায়াজমাটা, কায়াজমা। এটা পরীক্ষায় আসবে। তারপরে আরেকটা জিনিস আসে যেটা হলো কোষচক্রের পরে মাইটোসিস আর মিওসিস। হ্যাঁ, মাইটোসিস মিওসিসের পর আরেকটা শব্দ, সেটা হচ্ছে বাইভ্যালেন্ট। হ্যাঁ, মনে রাখো
বাইভ্যালেন্ট পরীক্ষায় আসবে। তারপরে আরেকটা শব্দ হচ্ছে টেট্রাড। টেট্রাড আরেকটা শব্দ কেন যেন আমার কাছে মনে হয় এটা আসতে পারে ডিপ্লোটিনে, ডিপ্লোটিন ডায়াকাইনেসিস। আরেকটা হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস এইগুলা পড়লে কমন পাওয়ার কথা, কমন পাওয়ার কথা আসবে পরীক্ষায়, আসবে। তাহলে খ নিয়ে আমি কথা বললাম না, খ হচ্ছে আর গ হচ্ছে, এই দুইটা হলো আমার ম্যাটেরিয়াল ডাউনলোড, ডাউনলোডিং মাই ম্যাটেরিয়াল। এটা আমি দিব, আমি একটু বানায় নেই, আশা করছি কালকে বা পরশুর মধ্যে পাওয়া যাবে। 16 পেজ হবে এবং সুন্দর একটা কন্টেন্ট আমি দিব তোমাদের। এগুলা পরে পরীক্ষার হলে গেলে কমন পাওয়া যাবে। আরেকটা কথা বলি, যেহেতু 12টা চ্যাপ্টার, সবগুলা চ্যাপ্টার তোমরা সবাই সমানভাবে পারো না। কেউ কোনো কোনো চ্যাপ্টার ভালো পড়ছো, কেউ কোনো কোনো চ্যাপ্টার কম পড়ছো, তাই পড়ছো না? কমন দেখে একটু ভালো মতো পড়লে কমন পড়বে, পড়বে কমন, বিশ্বাস করো কমন পড়বে। তাইলে এই চ্যাপ্টারে ঘ থেকে কি কি আসবে? 100% কমন, 100%। সেটা হচ্ছে কোষ চক্রের বিবরণ। কোষ চক্রের বিবরণ মানে হইল, খেয়াল করো কোষ চক্রের বিবরণে কি কি আছে তোমরা অবশ্যই G1, S, G2 তারপর M ফেজের কথা বলবা। তাহলে এখানে মনে আছে G1 এ 30 to 40% টাইম, S এ হচ্ছে 30 to 50% টাইম, G2 তে হচ্ছে 10 to 20% টাইম, আর এম হচ্ছে মাইটোটিক ফেজ। এবং এই মাইটোটিক ফেজে কি কি আছে? এই মাইটোটিক ফেজে আছে হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এগুলো হচ্ছে আমার টপিক, আমি এটা ব্যাখ্যা করব, অবশ্যই আসবে। কনফার্ম, এটা তো 1 নম্বর, তাই না? 2 নম্বর হচ্ছে ঘ নম্বরে আসবে, সেটা হচ্ছে আয়দার মেটাফেজের বর্ণনা, মেটাফেজ অথবা প্রোমেটাফেজ অথবা অথবা টেলোফেজ, টেলোফেজ। এই 3টা ধাপের বর্ণনা বেশি আসে, বেশি আসে। তাহলে এইখানে এই 3টা ধাপের বর্ণনা কনফার্ম, চিত্রসহ মাই ডিয়ার, চিত্রসহ। একবার তুমি চোখটা বোলাও, একবার চোখ বোলাও, তাইলে তুমি কমন পাবা চিত্রসহ। ঠিক আছে? আচ্ছা নাবিলা চৌধুরী, তোমার আন্দোলন নিয়ে আমরা একটু চিন্তা করব, কারণ এফআরসিটা কি জিনিস? এফআরসি হইল, আমি তো এখানে শুধু বায়োলজি করাচ্ছি, তাই না? আমাদের এফআরসি তো একসাথে সবগুলা সাবজেক্ট, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি, 7টা সাবজেক্ট একসাথে হবে। এবং বিশ্বাস করো এই যে 7টা সাবজেক্টের সব সিলেবাস একসাথে পুরোটা পড়ানো, এটা অনেক জটিল একটা ব্যাপার, অনেক জটিল ব্যাপার। এবং এইটা টাফ ওয়ার্ক, এটা একটা টাফ ওয়ার্ক। সো এই ব্যাপারে এফআরসি যখন আমরা লঞ্চ করব, এখানে প্রত্যেকটা টিচার, এখানে টোটাল 11 জন টিচার আছে এই পিসিএমবি প্যানেলে, প্লাস ইবিআইতে 11 জন টিচার কাজ করবে, 11 জন টিচার, 11 টিচার্স। তো ওইখানের হিসাব, ওইখানের লোড, ওইখানকার অ্যাক্টিভিটি কমপ্লিটলি ডিফারেন্ট ক্যাটাগরির। সো এটা বিষয়টা একটু অন্যরকম, তাই না? সো এখানকার হিসাব আর ওইখানকার হিসাব তো এক না। আমি বায়োলজি নিয়ে কথা বলছি, তো এফআরসি নিয়ে তোমাদের সাথে রিস্টার্টের, তোমরা যে প্রাইসে আমাদের কাছে পড়ছ, আমি বায়োলজি সাইকেল 1 সাইকেল 2 পড়াইছি বলে, কিন্তু এখন তো টিচার প্যানেল চেঞ্জ হয়েছে, তাই না? রিস্টার্টের টিচার প্যানেল চেঞ্জ না, তো এই কারণে আর্কাইভ ক্লাসগুলো ওনাদের আগের নাই, এই জন্য দিতে পারছে না। এটাই হচ্ছে প্রবলেমটা। হ্যাঁ,
ঠিক আছে, ওকে। এবার আসি 3 নাম্বার পয়েন্ট, কনফার্ম। কনফার্ম, জীবনে এইটা শিখতেই হবে। জাইগোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এই দুইটার বর্ণনা প্লাস প্লাস ক্রসিং ওভারের গুরুত্ব। ক্রসিং ওভারের গুরুত্ব, ক্রসিং ওভারের গুরুত্ব ভয়াবহ ইম্পর্টেন্ট, ভয়াবহ ইম্পর্টেন্ট। ক্রসিং ওভারের গুরুত্ব ভয়াবহ ইম্পর্টেন্ট। তার মানে আমি যদি এখন মানে এইটাও 5 স্টার, এইটা 6 স্টার, এইটা 10 স্টার, যদি তুমি হিসাব করো, এই হলো চ্যাপ্টার 2 এর ইম্পর্টেন্ট জিনিস। এখন তোমরা আমারে বলো, এখানে কার মনে কি প্রশ্ন আছে? আচ্ছা, আরেকজন বললা, স্যার মা বাবা ডক্টর বানাইতে চায় কিন্তু আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। অবশ্যই তোমার মন যেটা বলে সেদিকে যাওয়া উচিত। মা বাবাকে বুঝাইতে হবে, মা বাবাকে বুঝাইতে হবে। তোমরা দয়া করে তোমাদের বাবা মাকে তোমাদের বুঝাইতে পারতে হবে। তোমাদের বাবা মা ডক্টর হইতে বানাইতে চায়, জিজ্ঞেস করো কেন? বলে ডক্টরের মর্যাদা বেশি, ইঞ্জিনিয়ারের মর্যাদা নাই। আর এই ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়া কি বাকিদের মর্যাদা নাই? মর্যাদাটা কোন জায়গায়? সোশ্যাল রিকগনিশন, তাই না? সোশ্যাল রিকগনিশন, এটা খুব টাফ গেম। এটা কোনো বয়ান দিয়ে হয় না আসলে। এক এক ঘরের গল্প এক এক রকম, এক এক মানুষের চিন্তা ভাবনা এক এক রকম। তবে তোমাদের উচিত হবে তোমাদের নিজেদের মনের কথাটা বাবা মাকে বলা এবং বোঝানো যে আমার ফিজিক্স ভালো লাগে, আমার ম্যাথ ভালো লাগে, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমাকে তোমরা কেন ডক্টর হইতে বলো? আর যার বায়োলজি ভালো লাগে, যার পেশেন্টকে ট্রিট করার কথা মাথায় আসলে ভালো লাগে, যে পারিপার্শ্বিক চিন্তা করে বলে না, সে মন থেকে বলছে সে ডক্টর হতে চায়, তার ডক্টর হওয়া উচিত। তাকে যদি বলা হয় ইঞ্জিনিয়ার হইতে বা বুয়েটে পরীক্ষা দিতে, সিকিউরিটি পরীক্ষা দিতে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে বসতে, এটা একটা টর্চার। তো এটা জীবনের বৈশিষ্ট্য, বুঝছো? জীবনটা আসলে ফেয়ার না, লাইফ ইজ নট ফেয়ার। লাইফ যদি ফেয়ার হইতো তাহলে তো আর মানে পরকালের অপেক্ষা করাই লাগতো না। লাইফ ইজ নট ফেয়ার, লাইফ ইজ নট ফেয়ার। ফেয়ার হচ্ছে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো সেদিন ফেয়ার হবে, তখন জাররাতুন সারাইয়ারা হিসাব হবে। তো এই লাইফে এই সোশ্যাল ট্রমা, ফ্যামিলি ড্রামা, সোশ্যাল ড্রামা, মানুষের মিথ্যা, পরিবারের সাথে নাটক করার যেই ডায়লেমাগুলো বিভিন্ন জায়গায় চলে, এগুলো চলবে। তো জীবনে এইটার মধ্যে দিয়েই পার করতে হয়। কারোই লাইফ আইডিয়াল লাইফ না, কারো না কারো কিছু না কিছু নাই, কিছু না কিছুর অভাব আছে। সেটা একদম টপ লেভেলেও আছে, কয়েক হাজার কোটি টাকার যেই ফ্যামিলি তারাও আছে, একেবারে নিম্নবিত্ত ফ্যামিলিতেও আছে। লাইফ সেম সেম। সো তোমরা তোমাদের বাবা মার সাথে একটু কথা বলো, মন খুলে চেষ্টা করো বুঝাইতে যে আমার বায়োলজি ভালো লাগে, বাবা আমি ডক্টর হইতে চাই, তুমি আমার ইঞ্জিনিয়ারের দিকে কেন চাপাচ্ছ? বাবা আমার এগুলো একটা ভালো লাগে না, আমি এইটা হইতে চাই। তো আপাতত তোমাদের এই মুহূর্তে, যেহেতু আমি এইচএসসি 26 নিয়ে কথা বলতেছি, তোমাদের এই মুহূর্তের একটা চাওয়া যেটা হইতে হবে যে আমি এখন এইচএসসি তে A+ পাইতে চাই, এবং অশান্তি নিয়ে না, শান্তি নিয়ে A+ পাইতে চাই। আমি একটু বুঝে, আনন্দ নিয়ে, বুঝে, এনজয় করে A+ পাইতে চাই। দ্যাটস ইট। আপাতত তোমরা এর দূর চিন্তা করো, এর পরের লাইফটা আসলে কি হবে, নোবডি নোজ ইট প্রপারলি। সো তোমরা এটা নিয়ে এখন দুশ্চিন্তা করো না। আচ্ছা, তোমাদের মধ্যে একজন লিখছে যে স্যার আমি ওয়াইফ ম্যাটেরিয়াল হইতে চাই। ভালো কথা, ওয়াইফ ম্যাটেরিয়াল হওয়া তো ভালো। ভালো না, আজব ব্যাপার। যদি ওয়াইফ ম্যাটেরিয়াল হইতে চাও, ভেরি গুড, কোনো সমস্যা নেই। তাহলে তোমার যে হাজব্যান্ড হবে সে যেন হাজব্যান্ড ম্যাটেরিয়াল হয়, তাহলে সংসার জমবে। আবার একজন লিখছে স্যার আমি টিচার হইতে চাই, ভেরি গুড,
তবে আগে এ প্লাসটা পাস করতে চাই, আগে এইচএসসিটা স্যার পাস করতে চাই। তো আপাতত এই সময়টুকুর জন্য 2026-এর জন্য একটাই টার্গেট করো যে স্যার আমি 2026-এর জুন জুলাই মাসে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষায় এ প্লাস পাইতে চাই। ঠিক আছে, আপাতত এর দুশ্চিন্তা করো, পরেরটা পরে দেখা যাবে, এখন না। তোমাদের পৃথিবীতে এখন ফিলোসফি দর্শনের কোনো চিন্তা নাই, আগে তোমরা এটা চিন্তা করো। ঠিক আছে, তোমরা যে ওয়াইফ ম্যাটেরিয়াল হবা তোমার জন্য অসংখ্য শুভকামনা। বি দ্যাট, বি দ্য ওয়াইফ ম্যাটেরিয়াল টু ইউর হাজব্যান্ড ম্যাটেরিয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। গেল এটা। এখন স্যার অধ্যায় নাম্বার 3 যদি থাকে স্যার কোষ রসায়ন, তাহলে স্যার কি হবে? এখন কোষ রসায়ন তো স্যার বিশাল টপিক, এটা তো স্যার শুরু আছে শেষ নেই। তাহলে স্যার এইটার ক কি হবে? আচ্ছা, এইটার ক আর খ, এটার জন্য আমার যে ম্যাটেরিয়ালটা আছে এটার জন্য আমি আবারও বলছি, প্লিজ ডাউনলোড মাই ম্যাটেরিয়াল, ডাউনলোড দ্য ম্যাটেরিয়াল কবে এটা আমি জানাই দিচ্ছি। তাহলে স্যার গ ঘয়ের জন্য এই চ্যাপ্টার থেকে কি পড়ব? আচ্ছা, আর গ ঘয়ের জন্য একসাথে বলে দিচ্ছি। নাম্বার 1, এই চ্যাপ্টার থেকে যদি আদর্শিক দিক থেকে গ ঘয়ের চিন্তা করতে হয় তাইলে এখানে হবে গ্লাইকোজেন আর সেলুলোজ, গ্লাইকোজেন প্লাস সেলুলোজ, গ্লাইকোজেন প্লাস সেলুলোজ, এই দুইটার গঠন প্লাস ব্যবহার পরীক্ষা আসে। তারপর 2 নম্বর সবচেয়ে দামি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড আর এনজাইম। এই তো মূল 4টা জিনিস। এনজাইম, এই যে 4টা জিনিস আছে, এই 4টা জিনিসের ব্যবহার ভয়াবহ ইম্পর্টেন্ট। এই 4টা জিনিসের ব্যবহার খুব খুব ইম্পর্টেন্ট। ব্যবহার বা কাজ, প্রোটিনের কাজ, লিপিডের কাজ, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা এমসিকিউর জন্য ওমেগা 3, ওমেগা 6, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অনত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, লিপিডের ব্যবহার, টারপিনস আর রাবার ওইসব না পড়লেও চলবে। এনজাইমের শ্রেণীবিভাগের মধ্যে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগটা ভয়াবহ ইম্পর্টেন্ট। ওই যে মানে স্বাদের ভিত্তিতে সুগার, নন সুগার, রাসায়নিক গঠনের ভিত্তিতে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, আর বিজারণ ক্ষমতার ভিত্তিতে বিজারক শর্করা, অবিজারক শর্করা। এই যে পার্থক্যটা বা এই যে শ্রেণীবিভাগটা, এটা ইম্পর্টেন্ট। তাহলে এইটাকে একটু শুরুর দিকে আছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, এটা একটু পড়ে নিও, একটু দেখা নিও। আরেকটা জিনিস, এনজাইমের ব্যবহার তো আছে, এনজাইমের বৈশিষ্ট্য পড়বা। 4 নাম্বার এনজাইমের বৈশিষ্ট্য, এনজাইমের বৈশিষ্ট্য। আর গ্লুকোজ ফ্রুক্টোজ নিয়ে খুব একটা থাকে, কিন্তু এটা অ্যালডিহাইড গ্রুপের হেক্সোজ হচ্ছে গ্লুকোজ, আর অ্যালডিহাইড আর কিটোন গ্রুপের হেক্সোজ হচ্ছে ফ্রুক্টোজ। আশা করি এগুলো জানো। তারপর ম্যালটোজ, সেলোবায়োস, সুক্রোজ, এগুলো ডাইস্যাকারাইড কিভাবে হয়, কত নম্বর কার্বনের সাথে কত নম্বরের বন্ড হয়, এটা রিভিশন দিলে তোমাদের মনে থাকবে। এখন হয়তো মনে নাই, কিন্তু রিভিশন দিলে মনে থাকবে। এই এতটুক চলবে। চ্যাপ্টার 4 ভয়াবহ ইম্পর্টেন্ট, অণুজীব, সেরা। তাহলে এখান থেকে অণুজীবে মাইক্রো অর্গানিজমের সবচেয়ে দামি জিনিসটা হইল এখান থেকে কি কি আসে। 1 নম্বর ক আর খ শেষ করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটেরিয়ালে আছে, সুতরাং আমি কিছু বলতে চাই না। আর গ আর ঘয়ের মধ্যে চ্যাপ্টার 4 থেকে সেরা জিনিস আসবে। তোমার মনে আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া? মনে আছে? ভাইরাস,
এমন একটি অকোষীয় সত্তা যেটা পোষক দেহের অভ্যন্তরে বংশ বিস্তার এবং রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু পোষক কোষের বাইরে জড় পদার্থের আচরণ করে, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, জড়ীয় বৈশিষ্ট্য। ভাইরাস কেন বাধ্যতামূলক পরজীবী? ভিরিয়ন, প্রিয়ন, ভিরয়েড এবং স্যাটেলাইট। ভাইরাসের মধ্যে ইমার্জিং ভাইরাস কোনগুলা? তারপর ইবোলা, জিকা, নিপা, সোয়াইন ফ্লু। হ্যাঁ, সোয়াইন ফ্লু মনে আছে? তারপরে H5N1, H1N1 মনে আছে? একটু চিন্তা করো। জিকা শব্দের অর্থ ওভারগ্রোন। ইবোলা, যার কারণে কোষের মৃত্যু হয়, ইবোলা ভাইরাস। নিপা ভাইরাস বাদুড় দিয়ে হয়। এরপরে ভাইরাসের অপকারিতা, ভাইরাসের প্রকারভেদ। টিএমভি ভাইরাসের গঠন, টিটুফাস ভাইরাসের গঠন, এবং ভাইরাসের সংখ্যা বৃদ্ধির মধ্যে লাইটিক আর লাইসোজেনিক। লাইটিক আর লাইসোজেনিকের মধ্যে লাইটিক হচ্ছে ভিরুলেন্ট ফাজ, আর লাইসোজেনিক হচ্ছে টেম্পারেট ফাজ। তার মানে ছিদ্র হয়ে যাবে। কোনটা? ব্যাকটেরিয়া। এরপরে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে উপকারিতা আছে, অপকারিতা আছে। অপকারিতায় রোগ সৃষ্টি হয়, উপকারিতায় কিছু কার্যক্রম আছে। মিক্সো ভাইরাস খরগোশ নিয়ন্ত্রণে, টিউলিপ আর জন্ডিস রোগের টিকা। আর শেষে গিয়ে হেপাটাইটিস ভাইরাসের গল্প আছে, ডেঙ্গুর গল্প আছে। মনে আছে? হেপাটাইটিস ভাইরাস আর ডেঙ্গু, এই জিনিসগুলোকে একটু সামারাইজ করে পড়তে হবে। ব্যাকটেরিয়াতে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার জনন, ব্যাকটেরিয়ার গুরুত্ব। ম্যালেরিয়ার ক্ষেত্রে একটা ইতালিয়ান শব্দ ম্যাল যোগ এরিয়া, ম্যালেরিয়া। টর্টি আবিষ্কার করছে আলফোসেলেভেরন আর হচ্ছে রোনাল্ড রস। একজন বলেছে এটা মশকির মাধ্যমে ছড়ায়, আরেকজন বলেছে এটা লোহিত রক্তকণিকায় থাকে। এরপরে ম্যালেরিয়ার কথায় কি কি আছে? মানুষের দেহে অযৌন জনন, মশকির দেহে যৌন জনন। মানুষের দেহে কি কি আছে? সাইজোগনি। কোনটা? হেপাটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনির মধ্যে প্রি এরিথ্রোসাইটিক আর এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনির কনসেপ্টে কি কি আছে? স্পোরোজয়েট, ক্রিপ্টোজয়েট, সাইজন্ট, ক্রিপ্টোমেরোজয়েট, সাইজন্ট, মেটাক্রিপ্টোমেরোজয়েট, মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট। তারপরে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে ট্রফোজয়েট, ট্রফোজয়েটের পরে সিগনেট রিং, অ্যামিবয়েড ট্রফোজয়েট, সাইজন্ট, রোজেট, এরপর মেরোজয়েট, এরপরে মাইক্রোগ্যামেটোসাইট, ম্যাক্রোগ্যামেটোসাইট। এরপর মশার ভিতরে কি কি? স্পোরোগনি। আগে হচ্ছে গ্যামিটোগনি, এরপরে স্পোরোগনি। গ্যামিটোগনিতে শুক্রাণু, ডিম্বাণু, নিষেক, উকিনেট। আর ওইখানে হচ্ছে উসিস্টের পর স্পোরোজয়েট। মশার এবং মানুষের দুইটা বডি লাগে, তো দুইটা বডিতে এটা কি হবে? দুই বডিতে ওর প্রজননটা হবে, একটাতে অযৌন আর একটাতে যৌন। এই জন্য এখানে পোষক দুইটা। তারপরে গিয়ে ম্যালেরিয়ার লক্ষণ, প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে প্লিহা থেকে বাইর হয় কি? লাইসোলেসিথিন। মনে আছে? লাইসোলেসিথিন। আর পরজীবীর অ্যান্টিবডি কি তৈরি হচ্ছে? হিমোলাইসিন। এই কারণে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে এই যে চক্রগুলার চিত্র, লাস্টে ম্যালেরিয়ার প্রতিরোধ। সেখানে ঔষধ কি কি আছে? ক্লোরোকুইন, নিভাকুইন, অ্যাভলোক্লোর, ম্যাপাক্রিন। হ্যাঁ, এগুলো হচ্ছে ম্যালেরিয়ার ঔষধ। আর ম্যালেরিয়ার যে ভ্যাকসিন, এটা হচ্ছে আরটিএসএস, ম্যাসকুইরেক্স। সো এই যে টোটাল জিনিসটা, এটা তো একবেলা বললে হবে না, এখানে একটু পড়া লাগবে, একটু সময় দিতে হবে। তোমরা যখন পড়ছো তখন তোমরা যে রিভিশনটা দিছো, তোমরা যে লিখছো নোটটা, ওইটারে আরেকবার পড়বা। তাহলে এখান থেকে সবচেয়ে দামি পড়া সেটা হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পর্যায়। পরীক্ষায় আসবে কনফার্ম। এটা যদি পরীক্ষায় না আসে, তাহলে তোমাদের সবার বাসায় আমার দাওয়াত। ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি? এইখানে হচ্ছে লাইটিক, আর এইখানে হচ্ছে লাইসোজেনিক। লাইটিক আর লাইসোজেনিক। আচ্ছা, তারপরে মূল খেলাটা হচ্ছে
2 নাম্বার, ভাইরাসের কি পর্যায়ে? সংখ্যা বৃদ্ধি পর্যায়ে। হেপাটাইটিস, এটা আমার কেন যেন মনে হয় আসবে তোমাদের। হেপাটাইটিস কি কি হবে এখানে? কারণ, লক্ষণ, প্রতিকার, চিকিৎসা। কারণ, লক্ষণ, লক্ষণ, প্রতিকার, প্রতিকার, চিকিৎসা। কারণ, লক্ষণ, প্রতিকার, চিকিৎসা। দামি জিনিস, পরীক্ষা এটা আসবে। হেপাটাইটিস। 3 নাম্বার পয়েন্ট, টিটু ফাস ভাইরাস। টিটু ফাস ভাইরাসের গঠন, এটা একটা সহজ জিনিস, ছোটবেলার থেকে পড়ছো। 4 নাম্বার, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, সিরিয়াস ইম্পর্টেন্ট জিনিস। 5 নাম্বার, ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য, এটা জাস্ট সাইডে একটু লিখে দিলাম। 5 নাম্বারে অবশ্যই আসবে, অবশ্যই আসবে হেপাটিক ও এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইটিক সাইজোগনির চিত্র সহ ব্যাখ্যা। চিত্র সহ ব্যাখ্যা। আমি কিন্তু আজকে একেবারে কমেন্টের দিকে তাকাচ্ছি না, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের সময়টা ইম্পর্টেন্ট। তোমরা এখন এখন যদি তোমাদেরকে বলতে হয় যে তোমরা পড়তে বসো, তোমরা সিরিয়াস হও, তোমাদের ফুল সিলেবাস, তাহলে এটা তোমাদের অপমান করা হবে। তোমরা নিজের উদ্যোগে, নিজের চেষ্টায়, নিজের সসম্মানে, নিজের সম্মানের দিকে তাকায় নিজে পড়বা। বুঝতে পারলাম? তোমাদের ইচ মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট। তাহলে 6 নাম্বার, ম্যালেরিয়ার কি প্রতিরোধ। ম্যালেরিয়ার প্রতিরোধ, এই হচ্ছে পড়া, এই হচ্ছে পড়া। পরীক্ষায় আসবেই, পরীক্ষায় আসবেই। আমার কাছে মনে হয় যে আমার কাছে মনে হয় যে এক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ম্যালেরিয়ার প্রতিরোধ এটা ইম্পর্টেন্ট, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন 4 স্টার, হেপাটাইটিস 2 স্টার। এই হলো পড়া। বলো, তোমাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা, উত্তর দেই। স্যার এগুলো কি প্রি টেস্টের জন্য? একদম প্রি টেস্ট এবং টেস্ট সব কিছুর জন্য। আচ্ছা, এমসিকিউর জন্য আমি পরীক্ষা নিব সাইফ ফয়সাল। তোমরা যারা নোট করছো, তোমরা নোটগুলো একটু বাইর করো, প্লিজ বাইর করো, নিজেরা একটু বাইর করো, বাইর করে একটু পড়ো। তোমরা নিজেরা এই নোট বাইর করে দেখো যে তোমরা ছোটবেলায় যেই নোটগুলা করছিলা সেই নোটগুলা কই, সেই নোটগুলা কই। হ্যাঁ ইরাম তানজিম, তুমি একদম সঠিক কথা বলছো। আমি তোমাদেরকে রুটিন দিয়ে পড়াবো, রুটিন দিয়ে কোনটা পড়াবো, কোন টপিক পড়াবো এটা বলে পড়াবো। এটা অণুজীবের গল্প। শৈবাল ছত্রাকের মধ্যে, শৈবাল, হ্যাঁ 5 নাম্বার যে চ্যাপ্টারটা, শৈবাল এবং ছত্রাক, এটা মোটামুটি ভাবে একটা সহজ চ্যাপ্টার, শৈবাল ও ছত্রাক। এখান থেকে পরীক্ষায় আসার মতো প্রশ্ন হইল কখ, ওই যে আমার ডাউনলোডের আমার ম্যাটেরিয়াল থেকে তোমরা করবা গ আর ঘ, দুইটাকে একসাথে বলছি, গ আর ঘ। হ্যাঁ, প্রথম কনসেপ্ট 1 নাম্বার, অবশ্যই অবশ্যই ছত্রাক শৈবালের ক্ষেত্রে শৈবালের গঠন, এটা কেন জানি ইম্পর্টেন্ট। শৈবালের গঠন, এখন গঠনের মধ্যে তো অনেক কিছু আছে, এককোষী শৈবাল আছে, বহুকোষী শৈবাল আছে, শৈবালের মধ্যে বিচিত্র বিচিত্র ক্লোরোপ্লাস্ট,
শৈবালের গঠন প্লাস বৈশিষ্ট্য, এটা একটু পড়বা, এইটা একটু পড়বা। গেল। এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার না। শৈবালের গুরুত্বটা পড়বা, শৈবালের গুরুত্বটা পড়বা। তারপরে সেকেন্ড আরেকটা হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য, বেসিডিওস্পোর, অ্যাসকোমাইকোটা, ডিউটেরোমাইকোটা, ফাইকোমাইকোমাইকোটা, কিছু মানে বিভাগ আছে। ছত্রাকের বৈশিষ্ট্যটা একটু পড়ো, প্লাস 4 নাম্বার তোমরা এগারিকাসটা পড়বা। এগারিকাসের গঠন প্লাস গুরুত্ব, এগারিকাসের গঠন প্লাস গুরুত্ব। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে লাইকেনের গঠন প্লাস গুরুত্ব। লাইকেন কোনটা? সেটা হলো ছত্রাক এবং শৈবাল একসাথে মিলে যে মিথজীবী উদ্ভিদটা সৃষ্টি করে, তার নাম হচ্ছে লাইকেন। তো গুরুত্বের খাতিরে ধরো যে আমার কাছে মনে হয় এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলা 2 স্টার 3 স্টার, ছত্রাকের বৈশিষ্ট্য 3 স্টার। এই যদি আমি ব্রায়োফাইটা টেরিডোফাইটা বলি, এটা এত ছোট একটা চ্যাপ্টার, বলতে ইচ্ছা করে না। ব্রায়োফাইটা টেরিডোফাইটাতে তোমরা ফার্নের গঠনটা পড়ো, সোরাসের গঠন, ফার্নের জীবনচক্র, আর লাগবে না। ব্রায়োফাইটার মধ্যে রিকশিয়া আছে, এটা একটা মস মানে কার্পেট জাতীয় উদ্ভিদ, কিছুদিন আগে আমি তোমাদের পড়াইছি। হ্যাঁ, সো এটা নিয়ে আমি চিন্তা করছি না, আমি একটু নগ্নবীজি আবৃতবীজিতে যাচ্ছি। নগ্নবীজি ও আবৃতবীজি তোমাদের এইটা যাদের সিলেবাসে আছে যাদের, সবার উদ্দেশ্যে বলছি, অবশ্যই গ আর ঘ এর দিকে একটু নজর দেই, তাহলে আমি কখ ম্যাটেরিয়াল থেকে পড়তে বলবো, আমি একদম উত্তর সহ লিখে দিব। গ ঘতে কেন যেন আমার মনে হয় আছেই তো 2টা গোত্র, মালভেসিয়ার পোয়াসিয়া। সর্বপ্রথম সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলে? এটা অ্যাকচুয়ালি ক্ষয়ের প্রশ্ন, গ না। জীবন্ত জীবাশ্ম কেন বলে? জীবন্ত জীবাশ্ম বলার কারণ পরীক্ষাটা আসবে। 2 নাম্বার পয়েন্ট, ওই যে মাইক্রো আর মেগা স্পোরোফিল আছে না, এটার চিত্রটা আঁকাবা, মাইক্রো আর মেগা স্পোরোফিল। তাহলে এটা হচ্ছে মাইক্রো আর মেগা স্পোরোফিলের, মাইক্রো আর স্পোরোফিলের গঠন সচিত্র। আর সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব একটু আছে না, হালকা করে একটু পড়ে রাখবা, প্যারা নাই। 3 নাম্বার পয়েন্ট এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস, এটা একটা পয়েন্ট, প্লাস অমরা বিন্যাস, এটা আরেকটা পয়েন্ট। কি শব্দ? অমরা বিন্যাস, শব্দটা হচ্ছে অমরা বিন্যাস। তো এই 2টা জিনিস আসে। তারপরে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ভয়াবহ রকম ইম্পর্টেন্ট, পুষ্প সংকেত কাকে বলে? পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক। আছেই এক জবা, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। জবার পুষ্প প্রতীক, এটা হইল পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর 5 নাম্বার, এক ধান আর জবা ছাড়া কিছু আছে? ধান আর জবা, পোয়াসিয়া হইল ধান, জবা হচ্ছে মালভেসিয়া। এই 2 গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য আর গুরুত্ব, বাস আছে, এই তো শেষ। তো তাহলে এখানে কি হবে? মালভেসিয়া ও পোয়াসিয়া, মালভেসিয়া ও পোয়াসিয়া গোত্রের, মালভেসিয়া ও পোয়াসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য।
কি বৈশিষ্ট্য? শনাক্তকারী বৈশিষ্ট্য। এবং এই গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, এটা সবচেয়ে সেন্সেশনাল পড়া, এই জন্য এটা অন্য কালি দিয়ে লিখি। এই দুই গোত্রের কি অর্থনৈতিক গুরুত্ব, এবং এইটাই সবচেয়ে বেশিবার আসবে পরীক্ষায়। এই একটা। বলো, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আই এম অ্যান্সারিং। ধান আসে, হ্যাঁ। সচিত্র হচ্ছে চিত্র সহ। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের ফোকাসড হওয়ার জন্য মন থেকে একটু চেষ্টা চালাইতে হবে। চেষ্টা। থ্যাংক ইউ মহুয়া, থ্যাংক ইউ। হ্যাঁ দিব, একসাথে দিব। জুই, আমি ম্যাটেরিয়ালটা ইনশাল্লাহ হচ্ছে কাল পরশু দিব, আর জুলজির ক্লাসটা নিব কালকে। এটা তো আজকে শেষ করতে পারবো না পুরোটা। জুলজির ক্লাসটা কালকে নিব ইনশাল্লাহ। কালকে বলতে নেক্সট ক্লাসে নিব জুলজিটা, এরকম ভাবে। এটা আজকে শেষ হবে না পুরোটা। আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, আমি অষ্টম অধ্যায়টার পর বলছি। আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অষ্টম অধ্যায়। দেখো, এটাকে টিস্যুকে সবাই পাত্তা দেয় না, কিন্তু টিস্যু ও টিস্যুতন্ত্র সেন্সিটিভ একটা চ্যাপ্টার। সবাই পাত্তা দেয় না, কিন্তু না, অনেক সহজ। দেখো, গ আর ঘয়ের ক্ষেত্রে বলছি, তোমরা নাম্বার 1 স্টিলি কি, এই যে স্টিলি কি, এটা আসবেই। স্টিলি, অন্তঃস্টিলীয় অঞ্চল আর বহিঃস্টিলীয় অঞ্চলের বর্ণনা। অন্তঃস্টিলীয় ও বহিঃস্টিলীয় অঞ্চলের বর্ণনা। এটা কিন্তু সোজা জিনিস। মজ্জারশির উপরের অংশটুকু হচ্ছে অন্তঃস্টিলীয়, মানে পেরিসাইকেলের উপর একটা বহিঃস্টিলীয়, পেরিসাইকেলের ভিতরে একটা অন্তঃস্টিলীয়। তাহলে 2 নাম্বার কনফার্ম এই চ্যাপ্টার থেকে আসবে। ভাস্কুলার বান্ডেলের কি? ভাস্কুলার বান্ডেলের বিভাগ, চিত্রসহ বিভাগ, সচিত্র বিভাগ ভাস্কুলার বান্ডেলের। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ওই যে সংযুক্ত অরীয় কেন্দ্রিক, হ্যাঁ, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী, হ্যাঁ, উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত পার্থক্য ও চিত্র। অন্তর্গঠনগত চিত্র। ওই যে মূলে মূল রং, কাণ্ডে কাণ্ড রং। মূলে কোনো ধরনের হচ্ছে মানে বাইরের আবরণ থাকবে না, হ্যাঁ, কারণ হচ্ছে পানি শোষণ করবে। আরেকটা জিনিস 4 নাম্বার, এন্ডার্ক, এক্সার্ক, মেজার্ক, এইটার ব্যাখ্যা লাগবে। এন্ডার্ক, এক্সার্ক আর হচ্ছে মেজার্ক। এর চেয়ে বেশি লাগে না। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এটা শুরুর দিকে আসে না, কোনো ক্ষেত্রে এইটাও আসে, হ্যাঁ, এটারে মিস করা যাবে না। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এখন কথা হইল সবচেয়ে দামি যে চ্যাপ্টারটা, সেটা হইল চ্যাপ্টার 9, উদ্ভিদ শারীরতত্ত্ব। সেনসেশনাল একটা চ্যাপ্টার, কিন্তু বিশ্বাস করো চ্যাপ্টারের সব কমন ফালানো যাবে বুঝা পড়লে। আমি যখন পড়াইছি আমার ক্লাসগুলোকে একটু 1.5x একটু দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে।
আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব। উদ্ভিদ শারীর তত্ত্ব সেন্সেশনাল একটা চ্যাপ্টার। আমি যা বলে দিব তাই আসবে। 1 নম্বর, কখনো মিস করো না লুন্ডেগর বা লুন্ডেগার্ড এর মতবাদ। এটা কোনটা জানো? এটার নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প থিওরি, সিপিটি, সাইটোক্রোম পাম্প মতবাদ। আসবে পরীক্ষায়, আসবেই। আচ্ছা গেল 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়ার, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল। এটা কোনটা জানো? আধুনিক মতবাদটা। এইটা পরীক্ষায় আসবে। আধুনিক মতবাদ। তোমাদের না বুঝতে কষ্ট হইলে, মানে বুঝতে কষ্ট হলে বা বুঝতে না পারলে, আমার ইউটিউবের ভিডিও আছে, লিখবা প্রোটন আধুনিক মতবাদ ফাহাদ স্যার। গেল 3 নাম্বার, দামি পড়া, চক্রীয় ও অচক্রীয় ফসফোরাইলেশন আসবেই। কোনো মিস আছে? কোনো মিস নেই। এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসতে পারে, 2টা। তারপরে হচ্ছে কেলভিন চক্র। কেলভিন চক্র, এটার আরেক নাম হচ্ছে C3 চক্র। C4 বান্ডেল সিথ আর মেসোফিল টিস্যুর পাশে। এটা মিস করো না, চ্যাপ্টারটা দামি। এই চ্যাপ্টারটা দামি। হ্যাচ ও স্ল্যাকের C4 চক্র। এগুলো যদি না আসে তাহলে জীবনে কোনোদিন মানে মিস হবে না আরেকটা পড়া, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এটা হচ্ছে 6 নাম্বার। এই হচ্ছে গ্লাইকোলাইসিসের বর্ণনা। মনে আছে গ্লাইকোলাইসিসের বর্ণনা? শুরু থেকে গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, 3 ফসফোগ্লিসারলডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফিনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তার মানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডের এই স্টোরি আসবে। এইটা যদি না পারো তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আর 7 নাম্বার, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 7টা পয়েন্ট না পড়া একটা গুনাহের শামিল হবে। পড়া লাগবে এই চ্যাপ্টারে, প্লিজ মিস করো না। প্রত্যেকটা মানে আমি যদি চিন্তা করি, লুন্ডেগরে 50টা স্টার, 10টা স্টার, 8টা স্টার, C4 চক্রে 3টা স্টার, C3 চক্রে এটা, গ্লাইকোলাইসিস স্টার এতটুকু, ইটিএসের স্টার এই পর্যন্ত। আমি যদি মানে তুলনা করি যে এইগুলা পরীক্ষায় আসবে, বলো কেমন লাগলো? লাস্ট টপিক আজকের, 10ম অধ্যায়টা বলবো না, দেখে নিও। ওই মাইক্রো আর ম্যাক্রোস্পোরোফিলের, মাইক্রোগ্যামেটোসাইট আর ম্যাক্রোগ্যামেটোসাইট, এই 2টার বর্ণনা, আর পার্থেনোজেনেসিস, আর লাস্টে কৃত্রিম প্রজনন। বেশি না, দরকার নেই। লাস্ট টপিক আজকের, লাস্ট টপিক, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। মাত্র 3টা জিনিস দিব জীব প্রযুক্তি। হ্যাঁ, 3টা জিনিস দিব, সহজ জিনিস। 1 নাম্বার, টিস্যু কালচারের চিত্র সহ বিবরণ। এটা যে একটা কমন জিনিস, এটা তুমিও জানো আমিও জানি। টিস্যু কালচার যদি না আসে তাইলে কনফার্ম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হিউমুলিন মানে ইনসুলিন উৎপাদন, এটা যদি না আসছে তাহলে তোমাদের সবার বাসায় আমার দাওয়াত। ইনসুলিনের উৎপাদন
এইটা আসবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে জিন ক্লোনিং কি, জিন ক্লোনিং কি প্লাস ইন্টারফেরন, ইন্টারফেরন কি প্লাস টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা এই 3টা টপিকের জাস্ট বেসিকটা লাগবে। 4 নাম্বার পয়েন্ট টিস্যু কালচারের গুরুত্ব, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব, ব্যবহার। তার মানে টিস্যু কালচার, টিস্যু কালচার প্লাস জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার একটু নোট করে যাইও। আর ভবিষ্যতে যদি এগুলার থেকে কোনোটা মিস্টেক হয় তাহলে 5 নাম্বার ওই যে পরিবেশ বিপর্যয়টা আছে না, পরিবেশ ব্যবস্থাপনায় অণুজীবের ব্যবহার, এটা আসবে। ওই যে স্টার্টার কালচার, সিওয়েজ কালচার, পরিবেশ ব্যবস্থাপনায় অণুজীবের ব্যবহার। এইটা হইল পরিবেশ ব্যবস্থাপনায়, পরিবেশ ব্যবস্থাপনায় অণুজীবের ভূমিকা, অণুজীবের ভূমিকা। এই কন্টেন্টের বাইরে আমার বিশ্বাস হতে আসবে না, আমার অভিজ্ঞতা যতটুকু বলে। কিন্তু তোমরা মিস করো না। আমি 6 আর 10কে এই মুহূর্তে লিখলাম না, 12কে লিখলাম না, এখানে যা লিখছি যদি সবকিছু স্বাভাবিক থাকে এর মধ্যে থেকে পরীক্ষা আসবে। তো এই হলো একটা ছোট্ট ক্লাস নিলাম, ক্লাস না, আমি জাস্ট তোমাদেরকে বললাম, এখানে এক্সপ্লেনেশন দেই নাই, দিলে অনেক লম্বা হয়ে যেত। নেক্সট ক্লাসে আমি একটু জুলজির টপিকগুলা দিব, কি কি আসতে পারে। এরপর থেকে আমি রুটিন দিয়ে, ও আচ্ছা বুধবার দিন কিন্তু ক্লাস অফ, বুধবার দিন পূজার ছুটি, তো এই বুধবারটা অফ থাকবে, ঠিক আছে? পূজার ছুটি আমরা দিয়েছি 1, 2, 3 অক্টোবর। ইনশাল্লাহ শনিবার থেকে খেলা শুরু হবে। বলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে। স্যার বোর্ড এক্সামের জন্য কি আলাদা করে দিবেন সাজেশন নাকি এটাই? অবশ্যই আলাদা করে দিব, এটা তো তোমাদের সাথে একটু হালকা ডিসকাশন করছি। সাজেশন আমরা সাজেশন বই আকারে তো দিবই, সেটা অন্য লেভেলে থাকবে। আরেকটা দিব হচ্ছে প্রি টেস্টার টেস্টের জন্য আমরা যে সাজেশন বইটা বানাবো, সেটা পিসিএমবি এবং ইবিআই এর সাজেশন বই, সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে। এটা বোর্ডকে টার্গেট করে আমরা বানাবো, উত্তর সহ। দ্যাটস ইট। শনিবার দিন, হ্যাঁ বন্ধ তো দিয়েছি, 1, 2, 3 বন্ধ থাকবে। ঠিক আছে গাইস, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। খালি পরীক্ষা দেওয়া মানেই হচ্ছে ভালো রেজাল্ট না, তোমরা মানুষ হও, তোমরা সমাজের জন্য কল্যাণকর মানুষ, ওইটা চাই। তাহলে আপাতত এটাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের উক্তি হচ্ছে ভালো মানুষ হওয়া জরুরি, ভালো মানুষ হওয়া জরুরি। এখন ভালোর সংজ্ঞা কি? ভালোর সংজ্ঞা হচ্ছে নিজের ও দশের জন্য কল্যাণকর মানুষ, নিজের ও দেশের জন্য কল্যাণকর। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা।